বৈদেহী আর দিব্যার সব প্ল্যান ভেস্তে দিয়ে উচিত শিক্ষা দিল স্বয়ংবর জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে প্রীতিকে দেবু বলছে, প্রীতি, আমার না ঘেন্না লাগছে যে আমি একদিন তোমাকে ভালোবেসেছিলাম। তখন প্রীতি বলতে থাকে, কি এত বড় সাহস? তুমি আমাকে কি বলছো যে তোমার ঘেন্না করছে, যে তুমি আমাকে ভালোবেসেছিলে? শোনো, তুমি কি করেছো? কি করেছো তুমি? তুমি জেল থেকে ছাড়া পেয়ে তুমি বাড়িতে আসোনি, তুমি খবরটা পর্যন্ত দাওনি। আর তুমি তুমি তো একটা বড় ক্রিমিনাল, তুমি জেল খাটা আসামি। তোমার তুমি কি ভেবেছো তোমার মেয়েকে আমি কিছু জানাবো না? শোনো, তোমার মেয়েকেও না আমি সবটা জানিয়ে দেবো যে ওর বাবা একজন ক্রিমিনাল। তখন তোমার মেয়ে ঘেন্না করবে। তখন দেবু বলতে থাকে, না না প্রীতি, না প্লিজ এটা জানিও না। তখনই প্রীতি চন্দ্রনাথকে বলতে থাকে, বাবা, তোমাদের জামাই জেল থেকে বেরিয়ে আমাকে খবর পর্যন্ত দেয়নি। সে সোজা ওই ব্যানারে চলে গিয়েছিল জগদ্ধাত্রীর আর কৌশিকের তদারকি করতে। কি ভেবেছো তুমি তাদের তদারকি করবে আর তোমাকে কারি কারি টাকা দেবে তারা? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। ঠিক তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্রনাথ। তখনই রাজনাথ চন্দ্রনাথকে বলতে থাকে, জাদু, তো চোখগুলো দেখে আমার খুব ভয় করছে, বুঝতে পেরেছিস? অন্যরকম লাগছে। আর তোর মেয়ের এই যে কথাবার্তা, এগুলো না সামলা, এগুলো সামলা, এগুলো না একদম ভালো নয়, একদম ভালো নয়। আর শোন, এই যে দুর্গা মুখার্জি, এই মেয়েটাই কিন্তু ভবিষ্যতে এই সব কিছুর মালিক হবে। তাই প্লিজ ওর ক্ষতি করার একদম চেষ্টা করবি না তোরা, একদম না। তখনই চন্দ্রনাথ রাজনাথকে বলতে থাকে, মেজদা, আমি না তোকে সেই কথা দিতে পারছি না। এই পিচ্ছি বাচ্চাটা বেঁচে থাকবে কিনা সেটা আমি জানি না, তবে উর্মিলা মুখার্জির কেউ এই বাড়ির কোনো কিছুর অংশীদার হতে পারে না, কোনো কিছুর নয়। তখনই এই কথাতে দেবু বলতে থাকে, রাখে কৌশিকী, মারে কে? তখন এই কথাতেই চন্দ্রনাথ বলতে থাকে, কৌশিকীর পা চাটছ তাই না? কৌশিকীর পা চাটা পোষা কুত্তা হয়েছ? তখনই প্রীতি বলতে থাকে, হ্যাঁ বাবা, তুমি জানো না, ও কৌশিকের কথায় উঠছে আর বসছে। তখন এই কথাতেই দেবু বলতে থাকে, প্রীতি, মুখ সামলে কথা বলবে। তখনই প্রীতি বলতে থাকে, তুমি মুখ সামলে কথা বলবে। তখন সেখানে বৈদেহী চলে আসে আর সে বলতে থাকে, একদম ঠিক বলেছ ঠাকুরপো, তুমি একদম ঠিক বলেছ। ওই উর্মিলা মুখার্জির কেউ কিন্তু এই পরিবারের কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাই এই মেয়েও না এই পরিবারের কেউ নয়, কেউ নয়। আর প্রীতি, যত না দেবু ওই কৌশিকের হয়ে কথা বলবে, ততই তুই তোর মেয়েকে দেবুর কাছ থেকে দূরে সরিয়ে রাখবি। তখন প্রীতি বলতে থাকে, শুনেছ দেবু, এটাই করব। তখন চন্দ্রনাথ দেবুকে বলতে থাকে, আমার মেয়ের সাথে তোমার ডিভোর্স করিয়ে দেবো, ডিভোর্স করিয়ে দেবো আমি। তখন এই কথা বলে প্রীতি আর চন্দ্রনাথ সেখান থেকে চলে যায়। তখন বৈদেহী বাচ্চাটার কাছে আসতে গেলে রাজনাথ বলতে থাকে, একদম ওর কাছে আসবে না, একদম না। তখন বৈদেহী বলতে থাকে, আমি তো ঠাম্মা। তখন রাজনাথ বলতে থাকে, না, তোমার মতো ঠাম্মা ওর দরকার নেই। আগে তো দেখতেই পারোনি, এখন এখন কি ভেবে কাছে আসতে চাইছো? কি ভেবে? যাও, এখান থেকে যাও, এখান থেকে চলে যাও। তখন বৈদেহী বলতে থাকে, কি ভেবেছো তুমি? তুমি আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে ওকে বাঁচাতে পারবে? পারবে না, পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তখন এই কথা বলে বৈদেহী সেখান থেকে চলে যায়। তখন দেবুকে রাজনাথ বলতে থাকে, দেবু, তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। তখন দেবু বলতে থাকে, মেজো জেঠু, দুর্গা, দুর্গাকে দুর্গাকে আমরা বাঁচাতে পারবো তো? তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ দেবু, তোমাকে না জগদ্ধাত্রী বিশ্বাস করেছিল, তাই ওর মেয়েকে তুমি দেখে রাখবে, দেখে রাখবে তুমি ওর মেয়েকে। এই বলে রাজনাথ সেখান থেকে চলে যায়। আর দেবুও। তারপর দেখা যাবে রাতের বেলায় চুপি চুপি উৎসব জগদ্ধাত্রীর রুমে আসে। তারপরে জগদ্ধাত্রীর কাছে বসে বসে বলতে থাকে, কি জগদ্ধাত্রী, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো আমার কথা? একদম জড় পদার্থ হয়ে পড়ে আছো তুমি। তোমার কোনো কোনো শক্তি নেই, শক্তি নেই। সেই শক্তি কোথায় চলে গেল? কোথায় চলে গেল জগদ্ধাত্রী? তুমি তো আমার এক্স গার্লফ্রেন্ড ছিলে। তুমি আমাকে খুব ভালোবেসেছিলে। অবশ্য আমাকে কোন মেয়ে বা ভালো না বাসে বলো তো? বাসেনি কে? কিন্তু আমি না তোমাকে ঘেন্না করি। ঘেন্না করি আমি তোমাকে। তুমি এই মুখার্জি পরিবারের বউ হতে পারতে। এই মুখার্জি পরিবারের সম্রাজ্ঞী হতে পারতে। কিন্তু না, তুমি কাকে বিয়ে করলে? ওই যে আশ্রমে থাকা ওই স্বয়ংবর মুখার্জিকে। তাই না তোমাকে আমি ঘেন্না করি। শুনতে পাচ্ছ আমার কথা? ওঠো, ওঠো, পারলে আমাকে চড় মারো, ওঠো। কিন্তু জগদ্ধাত্রী চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠিক তখনই উৎসব বলতে থাকে, কিন্তু এই যে দুর্গা মুখার্জি, এই যে তোমার ছোট্ট মেয়েটা, ওই না যত নষ্টের মূল। এখন সব সম্পত্তির মালিক কিনা ও হবে ও, কিন্তু সেটা কি হয় বলো? ও বেঁচে থাকবে কিনা সেটা আমি জানি না, জানি না আমি। ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে,
শোন উৎসব, ও না বেঁচে থাকবে, আর বাঁচার মতো বেঁচে থাকবে। যা শুনে উৎসব ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বড়দি। তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, কোন সাহসে তুই এখানে এসেছিস? কোন সাহসে? একটা মেয়ের রুমে আসতে মিনিমাম নক করে আসতে হয়, সেটাও জানিস না তুই? তখন উৎসব বলতে থাকে, কিন্তু বড়দি, ও তো কথা বলতে পারে না। তখন কৌশিকী বলতে থাকে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তাকিয়ে দেখ মেয়েটার দিকে, একদম মরার মতো করে পড়ে আছে। আর মারতে চাস না ওকে। আর মারতে কেন চাস তুই ওকে? কেন? তুই হসপিটালে ওর কাছে গিয়েছিলি। কেন গিয়েছিলি? তো রাতের বেলায় ওর কাছে কিসের কাজ? নাকি ওর বাচ্চাটাকে মারতে এসেছিলি? তখন উৎসব বলতে থাকে, না বড়দি না। তখন কৌশিকী বলতে থাকে, একদম এদিকে আসবি না। একদম এই কেবিনে একদম আসবি না। যা এখান থেকে, যা। ঠিক তখনই সেখানে মেহেন্দি চলে আসে। আর এসে বলতে থাকে, কেন? কৌশিকী মুখার্জি কি এই মুখার্জি পরিবারের সবগুলো রুম দখল করলো নাকি? তখন কৌশিকী বলতে থাকে, না, কৌশিকী মুখার্জি করেনি। দুর্গা মুখার্জি এই রুমগুলো দখল করেছে। বুঝতে পেরেছো? সেই সেইটুকু বোঝার যোগ্যতাও না তোমার নেই। যা শুনে মেহেন্দি পুরো চমকে যায়। তখন মেহেন্দিকে কৌশিকী বলতে থাকে, শোনো, তোমার বরকে না এই রুমের আশেপাশে যেন না দেখি। তোমার বরকে বলে দেবে। এই রুমের বাহিরে আরো দুটো নতুন করে সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়েছে। তাই প্লিজ এখানে যেন ও না আসে। তখনই মেহেন্দি বলতে থাকে, আচ্ছা, আমার বরদিকে তো আপনি খুব ভালোবাসেন, তাই না? একদম নিজের বোনের মতো দেখেন। তার জন্য সবকিছু করতে পারেন। আর আমাকে কেমন দেখেন? তখন কৌশিকী বলতে থাকে, সে আগের মতোই, কলতলা কাচার। তখন মেহেন্দি বলে, বড়দি। তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, একদম চিৎকার করবে না। বুঝতে পেরেছো? একদম চিৎকার করবে না। তোমরা কি, সেটা তো আমি জানি। এই মেয়েটা তোমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা করে দিয়েছিল, ছোট্ট একটা কেস দিয়েছিল। না হলে জানো তো তোমাদের কি হতো? সাজা হতো, সাজা। কিন্তু তার মূল্যও তোমরা রাখোনি। রাখোনি তোমরা তার মূল্য। যাও এখান থেকে, যাও। যাও এখান থেকে। তখনই ওরা চলে গেলেই কৌশিকী বলতে থাকে, লোভী। ঠিক তখনই সেখানে দেবু ম্যানানকে নিয়ে চলে আসে। তখন কৌশিকী ম্যানানকে বলতে থাকে, তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই ম্যানান। তুমি যেমন আমার ছোট্ট মেয়েটাকে এঞ্জেল বানিয়ে রেখেছো, তেমন এই ছোট্ট মেয়েটাকেও তোমার এঞ্জেল বানাতে হবে। ওর কাছেই তোমাকে পাহারা দিতে হবে। সবসময় ওকে খেয়াল রাখতে হবে ওর দিকে। ওকে সুরক্ষা দিতে হবে। তখন ম্যানন বলতে থাকে, ঠিক আছে, আমি ওর কাছে যেতে পারবো তো? তখন কৌশিকী বলে, ঠিক আছে। তখন দেবুকে বলতে থাকে, ওই পাশে ওর থাকার ব্যবস্থা করে দাও দেবু। তখন দেবু বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে বৈদেহী সবটা দেখতে থাকে। তখনই বৈদেহী বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, বাঁচাতে পারবে না ওকে। ঠিক তখনই দিব্যা ফোন করে। দিব্যা ফোন করে বৈদেহীর সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, ওদিকে কি অবস্থা? তখন বৈদেহী বলতে থাকে, আর অবস্থা, এই যে বাচ্চাটাকে আর জগদ্ধাত্রীকে পুরো এনআইসিইউ রুমের মতো বানিয়ে একটা জায়গায় রাখা হয়েছে বাড়িতেই। তখনই দিব্যা বলতে থাকে, হ্যাঁ জানি তো। তখন বৈদেহী বলে, তোমাকে না একটু সাবধানে থাকতে হবে। ওই যে প্রমিতা, ডক্টর প্রমিতা মারা যাওয়ার পর থেকেই কিন্তু স্বয়ংবু এখনো বাড়িতে আসেনি। খুব কড়া কড়া ইনভেস্টিগেশন চলছে। তাই সব সাবধানে থাকতে হবে। সাবধান। কেউ যেন না জানতে পারে যে তোমার সাথে আমার সংযোগ আছে। তখন দিব্যা বলতে থাকে, চিন্তা করবেন না। কেউ কিচ্ছু টের পাবে না। কিচ্ছু না। আমি যেটা চাই সেটাই হবে। একদম চিন্তা করবেন না। এই বলে দিব্যা আর বৈদেহী কথা বলতে থাকে। তারপরে ফোন রাখলেই বৈদেহী ঘুমিয়ে পড়লে সেখানে চুপি চুপি স্বয়ংবু ঢুকেই বৈদেহীর ফোনটা নিয়ে ঘাঁটতে থাকে আর বলতে থাকে, ঠিক আমি যেটা ভেবেছিলাম। দিব্যা সেনের সাথেই ওনার যোগাযোগ আছে। তারপরে সেখান থেকে নিজের ফোনে ছবি তুলে নিয়ে তারপর ফোনটা রেখে দেয়। চলে যেতে লাগলে তখন বৈদেহী উঠে যায় আর বলতে থাকে, কে কে? তখন স্বয়ংবুকে দেখে বলতে থাকে, তুমি এখানে কি করছো? তখন স্বয়ংবু বলতে থাকে, কি করছেন আপনি বলুন তো? আপনার সব কুকীর্তি না ধরা পড়ে গেছে। এখনো আপনি জগদ্ধাত্রীকে আর আমার মেয়েটাকে মারার চেষ্টা করছেন? ছি! তখন এই কথা শুনেই বৈদেহী পুরো চমকে যায় আর বলতে থাকে, স্বয়ংবু, এসব কি বলছো? কি বলছো তুমি? তখনই স্বয়ংবু বলতে থাকে, হ্যাঁ, আপনি আমাদের কেবিনের সামনে কেন গিয়েছিলেন? জগদ্ধাত্রীর কেবিনের সামনে কেন গিয়েছিলেন? তখনই বৈদেহী ভয় পেয়ে